তোমাদের সবাইকে মিরপুর কোচিং হোমের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম সোহান। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি হচ্ছে এইচএসসির কেমিস্ট্রির প্রথম পত্র মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটাতে মূলত স্টুডেন্টগুলা এখানে এই চ্যাপ্টারগুলোতে শেখার মতো অনেক বিষয় আছে এবং এখান থেকে প্রতি বছরে 2 সেট কোশ্চেন থাকে এবং এখানে যদি স্টুডেন্টগুলা বেসিক ব্যাপারগুলো বুঝতে পারে তাহলে এখান থেকে ওই 2টা কোশ্চেনই আনসার করা যায়। হ্যাঁ, তো আমি আজকে এই চ্যাপ্টারের কয়েকটা ভিডিও 2-3টা ভিডিও করব, খুব বেশি না, তার মধ্যে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন চলো আমরা স্টার্ট করি যে আসলে কি আছে এই চ্যাপ্টারের ভিতরে, কি পড়া যায়, কিরকম। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক গণনা। তো বেসিকলি এই চ্যাপ্টারের শুরুতে যে জিনিসগুলো তোমরা পাবা, যেগুলো তোমরা এসএসসি তো শিখে আসছো, যে পর্যায় সারণীতে কোন গ্রুপে কোন পর্যায়ের যে মৌলগুলো আছে এগুলো তোমরা জানো। তো এখানে বেসিকলি প্রথমে তোমরা পাবা, যে জিনিসটা পাবা সেটা হচ্ছে যে কোনো একটা মৌলের শেষ ইলেকট্রনটা যেই উপস্তরে প্রবেশ করবে সেই মৌলটাকে সেই উপস্তরীয় মৌল বলা হবে। লাইক ধরো এস ব্লক মৌল, পি ব্লক মৌল বা ডি ব্লক মৌল। এই ব্লক মৌলগুলো হচ্ছে কি, লাইক ধরো তোমাকে যদি বলা হয় যেমন সোডিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তো এটার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। তো শেষ ইলেকট্রনরা হচ্ছে এস উপস্তরে প্রবেশ করছে, এই জন্য এই মৌলটাকে বলা হবে কি, এস ব্লক মৌল। এস ব্লক মৌল। আবার তুমি যদি ধরো যে অন্য কিছু করো, লাইক ধরো অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, সো এক্ষেত্রে হয় কত, 1s2 2s2 2p6 3s2 3p1। তো এই জিনিসটা দেখো, এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে শেষ ইলেকট্রনটা পি উপস্তরে প্রবেশ করছে, আর পি উপস্তরে প্রবেশ করার কারণে এই মৌলটা হয়ে গেল পি ব্লক মৌল। পি ব্লক মৌল। তো এইভাবে এস ব্লক মৌল বা পি ব্লক মৌল বা ডি ব্লক মৌল যে জিনিসগুলো আছে, ধরো আমি তোমাদেরকে যদি একটা ডি ব্লক মৌল দেখাই, লাইক আয়রনের 26, তো দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর আমরা 3d তে ইলেকট্রন পরে দিই, 4s2 এখানে 8 আর 6। তো দেখো নরমালি হচ্ছে ডি উপস্তরের শেষে প্রবেশ করছে 6টা ইলেকট্রন, এন্ড দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি ব্লক মৌল, ডি ব্লক মৌল। তো এগুলো খুবই ইজি একটা বিষয়, শুরুতে তোমরা এই জিনিসগুলো পাবা। হ্যাঁ, তো এখান থেকে যে কোশ্চেনগুলো পরবর্তীতে আসতে পারে, আমরা যে একটা মৌল নাম জানতে পারি, সেজন্য মৌলটার নাম হচ্ছে পরিবর্তনশীল মৌল। তো পরিবর্তনশীল মৌল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে পরিবর্তনশীল মৌলটা কি আসলে। হ্যাঁ, যে পরিবর্তনশীল মৌলটা বলতে আমরা কি বুঝি। পরিবর্তনশীল মৌল হচ্ছে আমরা যে মৌলগুলো অ্যাকচুয়ালি ডি ব্লক মৌল, সেই ডি ব্লক মৌলকে যদি আমরা উত্তেজিত করি, তো উত্তেজিত করার পরে তাদের ডি উপস্তরে যদি আফটার এক্সাইটমেন্টের পরে যদি আমরা দেখি যে ডি উপস্তরে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে, সো তখন বলা হবে যে এই মৌলকে বলা হবে পরিবর্তনশীল মৌল। হ্যাঁ, তো পরিবর্তনশীল মৌল হইতে হলে অবশ্যই ডি ব্লক মৌল হওয়া লাগবে, কিন্তু মানে ডি ব্লক থেকে কিন্তু পরিবর্তনশীল মৌল আসবে, কিন্তু সকল ডি ব্লক মৌল কিন্তু আবার পরিবর্তনশীল মৌল না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে যে আমার বুঝতে হবে যে পরিবর্তনশীল মৌলগুলো কোনগুলো হতে পারে। হ্যাঁ, তো আমরা নর্মালি ডি ব্লক মৌলগুলো মনে রাখার জন্য একটা ছন্দ ইউজ করি, সেই ছন্দটা হচ্ছে স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকাহ করতে যাবে। তো এই একটা ছন্দ দিয়ে হচ্ছে কি আমরা ডি ব্লক মৌলগুলো মনে রাখবো। হ্যাঁ, তো ডি ব্লক মৌলগুলো মনে রাখার জন্য দেখো, আমরা স্কিনে মানে হচ্ছে স্ক্যান্ডেনিয়াম, তিব্বত মানে হচ্ছে টাইটেনিয়াম, ভ্যানিশিং ভি এটা হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফের মানে হচ্ছে আয়রন, কবে মানে হচ্ছে কোবাল্ট, নিকেল মানে হচ্ছে নিকা, করতে মানে কপার, আর জিঙ্ক মানে হচ্ছে যাবে। যাবে দিয়ে হচ্ছে জিঙ্ক। তো এই মৌলগুলো হচ্ছে বেসিকলি সব ডি ব্লক মৌল। তো এগুলোর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 21 থেকে শুরু হয়, 21 22 23 24 25 26 27 28 29 এবং 30।
তো এটা হচ্ছে তাদের নর্মাল ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যা। তো এগুলো সব ডি ব্লক মৌল, এদের সবগুলো মৌল শেষ কক্ষপথে ইলেকট্রনটা ডি উপস্তরে প্রবেশ করবে। কিন্তু এখান থেকে সবগুলো মৌল যে পরিবর্তনশীল মৌল হবে তার কোনো গ্যারান্টি নাই। তো পরিবর্তনশীল মৌল হওয়ার জন্য আমি বলছি উত্তেজিত হওয়ার পরে হচ্ছে তোমার যে 1 থেকে 9 ডি উপস্তরে 1 থেকে 9টা যদি ইলেকট্রন থাকে, তো লাইক ধরো আমি যদি স্ক্যান্ডিনিয়াম নেই, তো স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, চলো দেখো তো কি আসে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে পরে দেই 4s2 3d1। তো এটা আসে তার নর্মালি ইলেকট্রন বিন্যাস, তাই না? এখন আমি যদি উত্তেজিত করে দিই, অর্থাৎ একে এক্সাইটমেন্ট করি, মানে ইলেকট্রন যদি এর থেকে নিয়ে যাই, তাহলে বা বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য যখন একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হবে, তখন তাদের উত্তেজিত না হলে তো ওই যৌগ গঠন হয় না। তো যৌগ গঠন করার সময় এখান থেকে এক্সাইটমেন্ট করে দিলে তিনটা, অর্থাৎ এখানে স্ক্যান্ডিনিয়াম থেকে আমরা 3টা ইলেকট্রন সরাতে পারি। তো 3টা ইলেকট্রন সরালে হয় কি 3d 0 হয়ে যায় এবং 4s 0 হয়ে যায়। তো শর্ত অনুযায়ী আমার যে ডি উপস্তরে ইলেকট্রন 1 থেকে 9 থাকতে হবে, সেটা এখানে প্রমাণিত হয় না। তার মানে স্ক্যান্ডিনিয়াম একটা ডি ব্লক মৌল, কিন্তু পরিবর্তনশীল মৌল না। আবার আরেকটা জিনিস আছে, এটা গেল একটা স্ক্যান্ডিনিয়াম হচ্ছে আমার পরিবর্তনশীল মৌল না। আবার দেখো জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্কের হচ্ছে 30, জিঙ্কের হচ্ছে কত 30। তো 30 মানে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d10। তো এখানে নরমালি আমি যদি জিঙ্ককে উত্তেজিত করি, জিঙ্ক 2+ হয়, আর জিঙ্ক 2+ হলে এখানে 3d তে 10 থাকে আর 4s 0 হয়ে যায়। বাকিগুলো না লিখলাম। তো এই যে 3d10, এটাও কিন্তু শর্ত 1 থেকে 9 এর মধ্যে আসে না, এন্ড দ্যাটস ওয়াই তোমার জিঙ্কও একটা পরিবর্তনশীল মৌল না। তো আমরা নরমালি স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক হচ্ছে এখানে পরিবর্তনশীল মৌল না, পরিবর্তনশীল মৌল না হওয়ার কারণে এগুলা হচ্ছে ডি ব্লক মৌল। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যে সকল ডি ব্লক মৌল কেন পরিবর্তনশীল মৌল না, কিন্তু সকল পরিবর্তনশীল মৌল হচ্ছে কেন হচ্ছে আমার ডি ব্লক মৌল। তো এই কোশ্চেনটার আনসার তোমরা এইভাবে দিবা যে একটা মৌলকে উত্তেজিত করা হলে তো সেখানে 1 থেকে 9 পর্যন্ত যদি না থাকে, তাহলে সেটা পরিবর্তনশীল মৌল না। তো দ্যাট ইজ দ্য রিজন যে তোমার পরিবর্তনশীল মৌল হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে। তো এইটা আশা করি তোমরা বুঝছো। তো এই যে পরিবর্তনশীল যে মৌলগুলো আছে, বাকি যে পরিবর্তনশীল মৌলগুলো আছে, এই মৌলগুলা হচ্ছে তোমার অনেকগুলা বৈশিষ্ট্য এদের আছে। এরা পরিবর্তনশীল যোজনী দেখায়, প্রদর্শন করে, এরা রঙিন যৌগ গঠন করে, এদের চৌম্বকীয় বৈশিষ্ট্য আছে, এদের প্রভাবন ধর্ম আছে। এই কয়েকটা ইস্যু খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে রঙিন যৌগ গঠন করে, কিভাবে পরিবর্তনশীল যোজনী দেখায়, কিভাবে প্রভাবন ধর্ম রয়েছে, কিভাবে তাদের চৌম্বকীয় বৈশিষ্ট্য আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা একে একে সব জিনিসগুলো শিখবো, যে কিভাবে তারা রঙিন যৌগ গঠন করে, কিভাবে তারা পরিবর্তনশীল যোজনী দেখায়, কিভাবে তারা প্রভাবন ধর্ম আছে তাদের, এই জিনিসগুলো আমরা শিখবো। তো এইটা গেল তোমাদের হচ্ছে যে অবস্থান্তর মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক গণনার হচ্ছে শুরুতে কি নিয়ে আমরা আলোচনা করবো, এই একটা বিষয়। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে পরিবর্তনশীল যে যোজনীগুলো মৌলগুলো আছে, তারা যেই বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে সেই বৈশিষ্ট্যগুলো একে একে আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিব।